হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য ক্যাসেল অফ অট্রান্টো, এটা একটা গথিক এসে, ঠিক আছে? তো গথিক এসে বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে একটা মিস্টেরিয়াস কোনো প্লেসে যেটাকে রাখা হচ্ছে, যেখানে এমন হন্টেড হাউস, তারপর মনে হচ্ছে ডিস্টেন্ট কোনো একটা প্লেস, এরকম কিছু দেখানো হচ্ছে, হরর কোনো হচ্ছে ক্যাসেল। তো এরকম টাইপের যেটা সেট আপ থাকে যে গল্পে, সেটাকে আমরা হচ্ছে গথিক বলি। তো এই যে দ্য ক্যাসেল অফ অট্রান্টো, এটাও কিন্তু একটা গথিক নভেল, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, দ্য ক্যাসেল অফ অট্রান্টো, এটা লিখেছে হচ্ছে হোরাস ওয়ালপোল, এবং এটা কবে লেখা হয়েছিল? 1764-এ, ইন দ্য পায়োনিয়ারিং ওয়ার্ক অফ গথিক ফিকশন অ্যান্ড মার্কড আ বোল্ড লিটারারি এক্সপেরিমেন্ট দ্যাট উড ইনফ্লুয়েন্স জেনারেশনস। দেখো, এই যে হোরাস ওয়ালপোল যে আছে, ইনি কিন্তু মানে এই গথিক যে জেনারেশনটা, এটার হচ্ছে বিগিনার বলে মনে করা হয় তাকে। এবং দেখো, পায়োনিয়ারিং কথাটার অর্থ হচ্ছে যেটা আর কি শুরুর দিকের যে কাজটা। তো এই দ্য ক্যাসেল অফ অট্রান্টো, এটা হচ্ছে একটা গথিক ফিকশনের একটা শুরুর দিকের কাজ, যেটা 1674-এ কিন্তু লেখা হয়েছিল। এবং এই লেখাটার মধ্যে এত মানে লিটারারি এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেগুলো যথেষ্ট বোল্ড ছিল। এবং এই সমস্ত যে মানে এই ফিকশনটা কি করে, পরবর্তীকালে যে জেনারেশন থাকে তাকে কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিল এরকম ধরনের লেখা লিখতে। Set in a shadowy medieval castle, the novel begins with the sudden and bizarre death of Prince Conrad, who is crushed by an enormous helmet on his wedding day. ঠিক আছে? গল্পে সেটা দেখো কি আছে, একটা শ্যাডোই মানে একটু মানে ভীষণ ছায়া আলো আধারি এরকম একটা মেডিয়াভাল ক্যাসেল, একটা মধ্যযুগের একটা ক্যাসেল দেখানো হচ্ছে, মানে দুর্গ দেখানো হচ্ছে। এবং নোবেলটা শুরু হচ্ছে কি, যে মৃত্যু দিয়ে, কি কার মৃত্যু দিয়ে? প্রিন্স কনরাড। প্রিন্স কনরাড বলে একজন আছে, যার মৃত্যু হয়েছে তার বিয়ের দিন, ঠিক আছে? এবং সেটা ভীষণই কিন্তু সারপ্রাইজিংলি এবং ভীষণই মিস্টেরিয়াস ভাবে কিন্তু তার মৃত্যু হয়। ইন এ ডেসপারেট অ্যাটেম্প্ট টু প্রিজার্ভ হিজ bloodline, Manfred Conrad's tyrannical father resolves to marry Isabella, his son's intended bride. এবার যখন প্রিন্স যখন মারা যায়, প্রিন্স কনরাড যখন মারা যায়, তখন তার যে বাবা আছে সে কি করে, প্রিন্সের যে উডবি ওয়াইফ থাকে, যার নাম হচ্ছে ইসাবেলা, ইসাবেলাকে কিন্তু সে বিয়ে করতে চায়, ঠিক আছে? কারণ তার মনে হয় যে এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, নাহলে এভাবে তো মিস্টেরিয়াস ভাবে কারোর মৃত্যু হতে পারে না। তাই সে ঠিক করে যে যার সাথে বিয়ে হচ্ছিল তাকেই সে আবার মানে তার ছেলের আর কি উডবি ওয়াইফকে সে বিয়ে করবে। ডেসপাইট অলরেডি বিং ম্যারিড, এবং আমরা যেহেতু সেই সময় কিন্তু অলরেডি তিনি ম্যারিড ছিলেন, এবং তিনি ঠিক করেন যে তার ডটার ইন লকে তিনি হচ্ছে বিয়ে করবেন, ঠিক আছে? Isabella's escape from Manfred's advances sparks a tense chase through haunted corridors and mysterious underground passages. এবার যে ক্যাসেলটা দেখানো হচ্ছে, সেই ক্যাসেলে আমরা কিছু হন্টেড কিছু সিন দেখানো হচ্ছে, যেরকম মনে করে ওখানকার করিডোরগুলো ভীষণই হন্টিং, মানে বিভৎস আওয়াজ হয় এবং ছায়া দেখা যায়, কেউ হেঁটে চলে যাচ্ছে, যেরকম আমরা হরর মুভিতে দেখি। এছাড়া ওখানকার যে প্যাসেজগুলো, সেগুলোও কিন্তু অনেকগুলো আন্ডারগ্রাউন্ড প্যাসেজ ওখানে থাকে, এবং এই সমস্ত কিছু দেখে ইসাবেলা ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে আসে, ঠিক আছে? Her journey intervenes the Theodore, a young peasant who turns out to be a noble bird. এবার যখন সে সেখান থেকে পালিয়ে আসে, ইসাবেলা যখন সেখান থেকে পালিয়ে চলে আসে, তখন তার এই জার্নিটায় তাকে একজন কোম্পানি দেয়, যার নাম হচ্ছে থিওডর, ঠিক আছে? থিওডর একজন পিজেন্ট, একজন কৃষক, এবং পরে জানা যায় যে সে আসলে একজন মানে নোবেল ম্যান, সে হচ্ছে কোনো রয়্যাল ফ্যামিলিতে তার জন্ম হয়, ঠিক আছে? হিজ কারেজ অ্যান্ড মিস্টেরিয়াস পাস্ট আনরেবল সিক্রেট অ্যাবাউট দ্য ট্রু হিয়ার টু দ্য ক্যাসেল। এবার যখন মানে প্রথম দিকে আমরা হচ্ছে থিওডরকে একজন পিজেন্ট হিসেবেই চিনি, এবার যত গল্পটা এগোয় তত হচ্ছে তার যে আসল আইডেন্টিটি সেটা রিভিল হয়, এবং এটাও রিভিল হয় যে তার মিস্টেরিয়াস পাস্ট, যেখানে আমরা দেখবো যে ওই যে ক্যাসেলটা যেটা আছে, সেই ক্যাসেলের সাথে কিন্তু এর একটা সম্পর্ক আছে, অর্থাৎ ওই যে ক্যাসেলটা, সেই ক্যাসেলটার আসল উত্তরাধিকারী হচ্ছে এই থিওডর, ঠিক আছে?
Alongside ghostly apparitions and ancient prophecies, the narrative grapples with themes of power, justice and fate. Actually এই যে থিওডর যে আছে এই ছিল হচ্ছে ওই ক্যাসেলের অ্যাকচুয়াল উত্তরাধিকারী, কিন্তু পরে হচ্ছে ওই প্রিন্স কনরাডকে বসানোর জন্য কিন্তু তার এই মৃত্যুটা হয়েছিল। এবং এখানে আমরা কিছু এনশিয়েন্ট কিছু প্রফেসি দেখতে পারবো, এবং যার থ্রুতে আমরা এটা আমাদের কাছে ক্লিয়ার হয়, রিটারদের কাছে ক্লিয়ার হয় যে অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু যা হয়েছে সবটা পাস্টের জন্য, মানে পাস্টে এমন কিছু হয়েছিল, কিছু মিস্টেরিয়াস কিছু ইনসিডেন্ট হয়েছিল যার এফেক্টটা কিন্তু প্রেজেন্টে পড়েছে। এবং এটাকে খুব সুন্দর করে এখানে পাওয়ার বলো, জাস্টিস বলো, ফেট, এই সমস্ত কিছু থিমকে খুব সুন্দর করে কিন্তু ডেসক্রাইব করেছে ওয়ালপল। ঠিক আছে, The crumbling castle becomes more than just a setting. It represents the collapse of illegitimate rule and the moral decay of its inhabitants. Actually এই যে ক্যাসেলটা যে আছে এই ক্যাসেলটাই হচ্ছে অভিশপ্ত, কারণ এই ক্যাসেলটা দেখো সেটিং রয়েছে ওই ক্যাসেলটাতে, কিন্তু এই ক্যাসেলটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা বলতে পারো যে সমস্ত গল্পের মানে পুরো গল্পটার যে এন্ডিংটা সেটা ওখানে এসে শেষ হয়েছে। মানে যাবতীয় যত রকমের ঘটনা সমস্ত কিছু ওই ক্যাসেলটাকে নিয়েই হয়েছে। সে এনশিয়েন্ট প্রফেসি থেকে শুরু করে বলো, বা এই যে প্রিন্স কনরাডের মৃত্যু থেকে শুরু করে, তারপর সে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ যেগুলো ওই ক্যাসেলে ছিল, মিস্টেরিয়াস করিডোর, হন্টেড প্লেসেস, এই সমস্ত কিছু কিন্তু ক্যাসেলটাকে নিয়ে হয়েছে, যেটা পরবর্তীকালে কিন্তু রিভিল হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, ওয়ালপলস ফিউশন অফ সুপারন্যাচুরাল টেরর উইথ সাইকোলজিক্যাল কনফ্লিক্ট ডিফাইন দ্য গথিক জেনার সিগনেচার এলিমেন্টস, গ্লুমি ক্যাসেল, ড্রামাটিক রিভিলেশনস অ্যান্ড টার্বিউলেন্ট ইমোশন। এবার দেখো এখানে এটা গথিক নোভেলের মানে মেন হচ্ছে থিমটাই হচ্ছে এখানে সুপারন্যাচুরাল এলিমেন্ট থাকবে, মানে কিছু ঘোস্টলি অ্যাপিয়ারেন্স থাকবে, তারপর মনে করো যে কিছু এরকম প্রফেসি থাকবে, যেরকম তোমরা হ্যামলেটে দেখেছিলে, তোমরা ম্যাকবেথে পড়েছিলে, ঠিক তেমনই এখানেও কিন্তু সুপার ন্যাচারাল টেররটাকে তিনি রেখেছেন, ওয়ালপল রেখেছেন, প্লাস দ্য সাইকোলজিক্যাল কনফ্লিক্টও কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এই যে এলিমেন্টগুলো মানে গথিক জেনারের যে সমস্ত এলিমেন্ট রয়েছে, লাইক গ্লুমি ক্যাসেল বলো, তারপর হচ্ছে ড্রামাটিক রিভিলেশনস বলো, টার্বুলেন্ট ইমোশন, সমস্তটাই কিন্তু এই গথিক নোভেলটার মধ্যে আমরা দেখতে পাই। দ্য ক্যাসেল অফ অট্রান্টো combines romance, horror and political intrigue, making it a rich and atmospheric tale that continues to resonate with readers and scholars alike. তো এখানে যেরকম রোম্যান্স, এখানে হচ্ছে যখন ইসাবেলা যখন পালিয়ে চলে আসে ক্যাসেল থেকে, তখন তার দেখা হয় থিওডরের সাথে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং যেটা পরবর্তীকালে আমরা দেখবো যে যেটা অনেকটা এগিয়ে যায়, একটা ভালো পরিণতি পায়। এছাড়াও আমরা হরর দেখবো, যখন ইসাবেলা ওই ক্যাসেলটার মধ্যে এমন কিছু ফেস করেছিল, এক্সপিরিয়েন্স করেছিল, অনেক এরকম হন্টেড অনেক কিছু তার এক্সপিরিয়েন্স হয়, ওই মিস্টেরিয়াস প্যাসেজগুলো রয়েছিল, করিডোরগুলো রয়েছিল, অনেক ছায়া সে দেখতে পায়। তো এগুলো সমস্তই কিন্তু একটা হরর একটা ক্রিয়েট করে। এছাড়া পলিটিক্যাল ইন্ট্রিগ তো রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু মিলে বলতে পারো যে এই যে নোভেলটা, এটাকে রিডারদের কাছে এবং স্কলারদের কাছে মানে উভয়ের কাছেই কিন্তু যথেষ্ট জনপ্রিয় করে তুলেছিল। এবং যেহেতু এই নোভেলটা দিয়ে গথিক ফিকশনটা শুরু হয়, তো এই যে এই নোভেলের যে ট্রেন্ডটা বা এখানে যে থিমগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু পরবর্তীকালের রাইটাররাও ভীষণ পরিমাণে ইউজ করে, এবং তারা যথেষ্ট ইনফ্লুয়েন্সড হয় লেখার থিম থেকে। লাইক সুপার ন্যাচারাল অ্যাপিয়ারেন্স ছিল এখানে, তারপরে হচ্ছে তোমার ওই শ্যাডোই গ্লুমি যে ক্যাসেল, হন্টেড যে হচ্ছে প্লেসগুলো ছিল, কিছু মিস্টেরিয়াস করিডোর ছিল, এই সমস্ত কিছু কিন্তু নিউ টাইপের একটা ফিকশন তৈরি করতে সাহায্য করেছিল নেক্সট জেনারেশনকে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দ্য ক্যাসেল অফ অট্রান্টো। ভীষণ ইন্টারেস্টিং একটা নোভেল, এটা একদম শুরুর দিকে, মানে গথিক নোভেল তো অনেক আগে শুরু হয়, বাট এই গথিক যে ফিকশনটা মানে এই মিস্টেরিয়াস কিছু সুপার ন্যাচারাল ঘোস্টি অ্যাপিয়ারেন্স এরকম টাইপের যে শুরুটা, এটা কিন্তু এই দ্য ক্যাসেল অফ অট্রান্টো বা এই সময় থেকে আর কি শুরু হয়। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।